আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইরানের সাথে সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের মস্ত বড় ভুল এবং বোকামি ছিল, বললেন ডোনাল্ড ট্রাম্প। ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য দিয়ে অভিবাসী তাড়ানোর ছক, ট্রাম্প প্রশাসনের নতুন ফাঁদ। অভিবাসন অভিযান ঘিরে রণক্ষেত্র নিউ জার্সির ডিলানি হল, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো স্টেট পুলিশ। আমেরিকার শহরগুলোতে টিন টেকওভার গ্যাংয়ের তাণ্ডব, কিশোর অপরাধে দিশেহারা প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সাথে সামরিক বিরোধ ও 9 মাস আগের বোমারু বিমান হামলা নিয়ে ফক্স নিউজে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অস্তিত্ব এবং ইরানি সেনাবাহিনীকে ধ্বংস না করার নেপথ্যে ট্রাম্পের দেওয়া আসল কারণ জানুন প্রতিবেদনে। ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের এক মস্ত বড় ভুল ও বোকামি ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন 9 মাস আগে মার্কিন বোমারু বিমান হামলা না চালালে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিত। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য নীতি ও সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে অতীতের ভুল স্বীকার করে তিনি বলেন, ইরাকের মতো ইরানেও সামরিকভাবে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। তবে এই আফসোসের পাশাপাশি 9 মাস আগে ইরানে চালানো মার্কিন B-2 বোমারু বিমানের হামলাকে জায়েজ করেছেন ট্রাম্প। তার দাবি, সেই সময় মার্কিন বাহিনী পদক্ষেপ না নিলে আজ ইসরায়েল কিংবা গোটা মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্বই থাকতো না। কৌশলগত এক বড় তথ্য ফাঁস করে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইরানের মূল সেনাবাহিনীকে ধ্বংস করেনি, কারণ তাদের বিবেচনায় দেশটির সাধারণ সেনাবাহিনী তুলনামূলক মধ্যপন্থী। তবে তাদের অন্যান্য উগ্র অংশকে বেছে বেছে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্পের মতে যুদ্ধের সময় কোনো দেশের সবকিছু ধ্বংস করে দেয়া একটি ভুল সিদ্ধান্ত, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সময়ে ট্রাম্পের এই স্বীকারোক্তি ও দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের আইস ডিজিটাল বিজ্ঞাপন ও ডেটা কোম্পানির কাছ থেকে সাধারণ মানুষের অনলাইন তথ্য ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। ব্রাউজিং, লোকেশন ও সোশ্যাল মিডিয়ার ডেটা ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের ব্যক্তিগত গোপনীয়তা ও নজরদারি উদ্বেগ। এই চাঞ্চল্যকর পরিকল্পনার পেছনের কারণ, বাস্তব প্রভাব ও পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মানুষের অনলাইন কেনাকাটা, ব্রাউজিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যক্তিগত তথ্য কি এবার ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে ব্যবহার হতে যাচ্ছে? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন এজেন্টকে গতিশীল করতে মার্কিন অভিবাসন ও সীমান্ত প্রবর্তন সংস্থা আইসের একটি পদক্ষেপ এই প্রশ্নটি সামনে এনেছে। গত জানুয়ারিতে প্রথমবারের মতো একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আইস, যেখানে ডিজিটাল বিজ্ঞাপন ও কমার্শিয়াল বিগ ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের তদন্ত কাজে সরাসরি সহায়তা করতে পারে তার রূপরেখা চাওয়া হয়। কোটি কোটি মানুষের লোকেশন ও ব্যক্তিগত অভ্যাসের এই ডেটা ডিলিং নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন খোদ অ্যাডটেক শিল্পের জনক ব্রায়ান ও কেলি। তার মতে, বিজ্ঞাপন প্রচারের টুল দিয়ে এভাবে মানুষকে টার্গেট করা অত্যন্ত ভয়াবহ। এদিকে আইএবি এবং এনএআই এর মতো শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলো এর বিরোধিতা করছে। আইনি কড়াকড়ি ও জনরোষের ভয়ে তারা এখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে ডেটা বিক্রি নিষিদ্ধ করার দাবি তুলছে। আইন প্রণেতা রন ওয়াইন্ডেন এবং এড মার্কিও এই নজরদারিকে মার্কিন সংবিধানের 4র্থ সংশোধনীর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।
তবে আইস জানিয়েছে তারা কেবল বৈধ পথেই বিপজ্জনক অপরাধীদের দমনে তথ্য খুঁজছে। পাশাপাশি এফবিআই এবং ডিআইএ পরিচালকরাও স্বীকার করেছেন যে মূল্যবান গোয়েন্দা তথ্যের জন্য তারা নিয়মিত এই বাণিজ্যিক ডেটা কিনে থাকেন। সমালোচকরা আশঙ্কা করছেন কঠোর নীতিমালা না থাকলে এই ডেটা শুধু অভিবাসন নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের ওপর নজরদারিতেও ব্যবহার হতে পারে। লাখ লাখ ডলারের সরকারি চুক্তির লোভে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান নৈতিকতার তোয়াক্কা না করে গোপনে এই ডেটা সরবরাহ করতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত কিছু আমদানি শুল্ক অবৈধ ঘোষণা করার পর হাজারো ব্যবসা প্রতিষ্ঠান ফেরত পাচ্ছে কোটি কোটি ডলার। তবে সরকারি সম্ভাব্য আপিলের কারণে এই অর্থ ফেরত প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। কি প্রভাব পড়বে ব্যবসা ও ভোক্তাদের উপর, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত বেশ কিছু আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করার পর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে অর্থ ফেরত পাচ্ছে। ছোট বড় হাজারো কোম্পানি ইতিমধ্যে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপির মাধ্যমে ফেরতের জন্য আবেদন করেছে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় $85 বিলিয়ন ফেরত আবেদন গ্রহণ করা হয়েছে এবং এর মধ্যে প্রায় $20.6 বিলিয়ন ইতিমধ্যে ট্রেজারি বিভাগ থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি। এদিকে মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি ফেডারেল আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে চায়, যেখানে বলা হয়েছে সব যোগ্য আমদানিকারককে শুল্ক ফেরত দিতে হবে। সরকারের এই পদক্ষেপের ফলে পুরো রিফান্ড প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচারক রিচার্ড কে ইটন সরকারকে নির্দেশ দিয়েছেন কত দ্রুত সব ব্যবসাকে অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে তা ব্যাখ্যা করতে। আদালত জানতে চায় প্রক্রিয়াটি দ্রুত করার প্রয়োজন আছে কি না। বিশেষজ্ঞদের মতে আপিলের কারণে ফেরত প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও আদালতের রায় অনুযায়ী অবৈধভাবে নেওয়া শুল্ক ফেরত দিতে হবে। এদিকে কিছু বড় কোম্পানি জানিয়েছে তারা পাওয়া অর্থ ব্যবহার করবে পণ্যের দাম কমাতে বা আর্থিক চাপ কমাতে। তবে ছোট ব্যবসাগুলো বলছে এই অর্থ তাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও উচ্চ সুদের কারণে ক্রেডিট কার্ড ও ঋণ খেলাপির হার 15 বছরের সর্বোচ্চ পৌঁছেছে। বাড়ছে পারিবারিক আর্থিক চাপ, অনেকেই অবসর সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হতে পারে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আর্থিক চাপ ক্রমেই বাড়ছে, যেখানে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য সামলাতে অনেকেই ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন। এর ফলে দেশটিতে ক্রেডিট কার্ড, ঋণ ও খেলাপির হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 13% ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট 90 দিন বা তার বেশি সময় ধরে খেলাপি অবস্থায় রয়েছে, যা গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে 2008 সালে আর্থিক সংকটের পর এ ধরনের পরিস্থিতি আর দেখা যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড ঋণ রেকর্ড $1.25 ট্রিলিয়ন পৌঁছেছে, যেখানে গড় সুদের হার প্রায় 21%। উচ্চ সুদের এই চাপ অনেক ভোক্তার জন্য ঋণ পরিশোধ আরও কঠিন করে তুলছে। অর্থনীতিবিদদের মতে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ নিয়মিত বিল পরিশোধে পিছিয়ে পড়ছে। অনেকেই আবার দৈনন্দিন খরচ মেটাতে অবসরকালীন সঞ্চয় থেকে অর্থ তুলতে বাধ্য হচ্ছেন, যা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন জাতীয় ঋণ ও উচ্চ সুদের পরিবেশ ভবিষ্যতে আরও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে, ফলে ভোক্তাদের মধ্যে ঋণের চক্র আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের রেস্তোরাঁ মালিকরা খাবারের বিলের সঙ্গে বাধ্যতামূলক টিপস যোগ করার পরিকল্পনা করছেন। কর্মীদের আয় সুরক্ষার যুক্তিতে আনা এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এতে বিশ্বকাপ দর্শকদের ব্যয় আরও বাড়তে পারে।
এই নতুন উদ্যোগ নিয়ে রেস্তোরাঁ মালিক, কর্মী ও ভোক্তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। এবারের ফিফা বিশ্বকাপ 2026 শুধু ফুটবলের মহাযজ্ঞই নয়, দর্শকদের জন্য হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আসর। টিকিট, বিমান ভাড়া, হোটেল ও স্থানীয় যাতায়াতের উচ্চ খরচের পাশাপাশি এবার যুক্ত হতে পারে নতুন এক ব্যয়, রেস্তোরাঁয় বাধ্যতামূলক টিপস বা বকশিস। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্বকাপ আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা বিদেশি দর্শকদের খাবারের বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট হারে টিপস যোগ করার বিষয়টি বিবেচনা করছেন। তাদের দাবি, বিশ্বের অনেক দেশেই টিপস দেওয়ার সংস্কৃতি নেই, ফলে লাখো আন্তর্জাতিক দর্শক যুক্তরাষ্ট্রে এলেও তারা হয়তো স্থানীয় রীতি অনুযায়ী বকশিস দেবেন না, যা রেস্তোরাঁ কর্মীদের আয়ে প্রভাব ফেলতে পারে। মার্কিন রেস্তোরাঁ শিল্পে সার্ভার ও বারটেন্ডারদের আয়ের বড় একটি অংশ আসে গ্রাহকদের দেয়া টিপস থেকে। এ কারণেই কর্মীদের আয় নিশ্চিত করতে বিভিন্ন শহরে বাধ্যতামূলক টিপস চালুর আলোচনা চলছে। আটলান্টার জনপ্রিয় টিজ ব্রাঞ্চ বার তাদের বর্তমান 18% সার্ভিস চার্জ বাড়িয়ে 20% করার কথা ভাবছে। একই ধরনের প্রস্তাব উঠেছে বোস্টন ও কানসাস সিটিতেও। ব্যবসায়ীরা বলছেন, আগেই মেনুতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হবে, যাতে গ্রাহকরা বিল পরিশোধের সময় বিস্মিত না হন। তবে এ উদ্যোগের বিরোধিতাও রয়েছে। সমালোচকদের মতে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অতিরিক্ত চার্জ গ্রাহকদের অসন্তুষ্ট করতে পারে। তাদের পরামর্শ, বাধ্যতামূলক টিপসের পরিবর্তে বিদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রের টিপস সংস্কৃতি সম্পর্কে সচেতন করাই হবে বেশি কার্যকর। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই নতুন এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। নিউ জার্সি নিউ ইয়র্কে আইস ডিটেনশন সেন্টার ডিলানি হলের বাইরে মুখোমুখি অবস্থান নিয়েছে আইস সমর্থক ও বিরোধীরা। পাল্টাপাল্টি স্লোগান, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি নিউ ইয়র্ক শহরে অবস্থিত ডিলানি হল আইস ডিটেনশন সেন্টারের বাইরে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসকে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শতাধিক আইস সমর্থক সেখানে জড়ো হয়ে ফেডারেল এজেন্টদের প্রতি সমর্থন জানায়। একই সময়ে কয়েকশো আইস বিরোধী বিক্ষোভকারীও অবস্থান নেন। পুলিশ উভয় পক্ষকে আলাদা ব্যারিকেডের পেছনে রাখলেও দিনভর স্লোগান ও উত্তেজনা চলতে থাকে। আইস সমর্থকরা উই লাভ আইস এবং ইউএসএ স্লোগান দেন। অন্যদিকে বিক্ষোভকারীরা অভিবাসন বিরোধী অভিযানের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। আইস সমর্থকদের দাবি, সংস্থাটি দেশের আইন প্রয়োগ এবং জননিরাপত্তা রক্ষার কাজ করছে। তাদের মতে আইস কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান আন্দোলন অপ্রয়োজনীয় এবং আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর। অন্যদিকে আইস বিরোধী আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আটক অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এসব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে কয়েকদিন ধরে ডিলানি হলের বাইরে সংঘর্ষ, গ্রেফতার এবং পুলিশি হস্তক্ষেপের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেছিল বলেও জানা যায়। তবে শনিবারের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। নিউ জার্সি স্টেট পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে উভয় পক্ষকে পৃথক রাখে। এদিকে আইস সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সহযোগিতার প্রশংসা করছে। আমেরিকার অন্যতম শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত ব্রুকলিনের পার্ক স্লোপ এখন চরম আতঙ্কের জনপদ। শনিবার রাতে সেকেন্ড স্ট্রিটের একটি বাড়িতে দুই নারীকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদের বয়স যথাক্রমে 59 এবং 23 বছর। ঘটনাস্থল থেকেই তাদের মরদেহ উদ্ধার করে ইএমএস। তবে তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত রয়েছে বা খুনের উদ্দেশ্য কী তা নিয়ে এখনও অন্ধকারে নিউ ইয়র্ক পুলিশ। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঠিক এই একই ঠিকানায় 2 বছর আগে 2024 সালের জানুয়ারিতে ওলগা কিশেনবাম নামে এক বিখ্যাত ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং জেমস জ্যাকসন নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল, যা পরে মার্ডার সুইসাইড বলে প্রমাণিত হয়।
একই অভিশপ্ত স্থানে পুনরায় এই রোমহর্ষক জোড়া খুনে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে ক্রাইম সিন ডিটেকটিভরা। ভার্জিনিয়ার ক্যারোল কাউন্টিতে কল্যাণ যাচাই অভিযানে গিয়ে এক ডেপুটি শেরিফ নিহত ও আরেকজন আহত হয়েছেন। সন্দেহভাজন মাইকেল পাকেটকে ধরতে এখনও চলছে ব্যাপক চিরুনি অভিযান। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্যারোল কাউন্টিতে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা এবং অপরজনকে আহত করার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে একটি বাড়িতে ওয়েলফেয়ার চেক বা খোঁজ খবর নিতে গিয়ে দুই ডেপুটি শেরিফ অতর্কিতে হামলার শিকার হন। সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পাকেট আকস্মিকভাবে তাদের ওপর গুলি চালায়। এতে লোগান 31 নামের এক শেরিফ ডেপুটি নিহত হন। অপর কর্মকর্তা আহত হলেও বুলেট প্রুফ ভেস্টের কারণে তার প্রাণ রক্ষা পায়। হামলার পর সন্দেহভাজন পাকেট ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক হিসেবে ঘোষণা করে পুরো ভার্জিনিয়া জুড়ে বিশাল চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস পলাতক আসামিকে ধরিয়ে দিতে $10,000 পুরস্কার ঘোষণা করেছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন পাকেটকে দেখা মাত্রই যেন 911-এ যোগাযোগ করা হয়। নিহত লোগান একজন প্রাক্তন সেনা সদস্য ছিলেন এবং 2023 সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। ক্যারোল কাউন্টির শেরিফ কেভিন ক্যাম্প গভীর শোক প্রকাশ করে বলেন, আজ ক্যারোল কাউন্টি একজন বীরকে হারিয়েছে। ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, যার অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমেছে ভার্জিনিয়া স্টেট পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গ্রীষ্মের শুরুতেই এক নতুন ধরনের আতঙ্ক তৈরি করেছে কিশোর ও তরুণদের দল, যা স্থানীয়ভাবে টিন টেকওভার নামে পরিচিতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে শত শত তরুণের এই দলগুলো বিভিন্ন পার্ক, সৈকত এবং জনবহুল এলাকায় আকস্মিক দাঙ্গা, মারামারি ও গাড়ি নিয়ে বিপজ্জনক স্টান্টে মেতে উঠেছে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে শিকাগোতে। মেমোরিয়াল ডে উইকেন্ডে পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে এক 18 বছর বয়সী তরুণের গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র ও গভর্নরের কঠোর সমালোচনা করেছেন তিনি। শুধু শিকাগো নয়, নিউ ইয়র্কের রচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডের বিভিন্ন সৈকতে শত শত কিশোরের মারামারি, ছুরিকাঘাত ও তাণ্ডবের কারণে সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে কিশোর অপরাধীদের প্রতি আইনি শিথিলতাই এই বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। মিশিগানের রাজনীতি থেকে শুরু করে ওয়াশিংটনের ক্ষমতার করিডোর, টেলিভিশন বিতর্ক, জনমত জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কমিউনিটির আড্ডা, সর্বত্র এখন একটি নাম ঘুরে ফিরে আসছে, ডক্টর আব্দুল এল সাইয়েদ। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের অন্যতম আলোচিত মুখ। কেন তাকে ঘিরে এত আলোচনা? কেন বাড়ছে তার জনপ্রিয়তা? আদ্যপান্ত জানুন বিশেষ প্রতিবেদনে। মাত্র কয়েক বছর আগেও আব্দুল সাইয়েদ ছিলেন জনস্বাস্থ্য খাতের একজন কর্মকর্তা। আজ তিনি মিশিগানের সিনেট নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী। সাম্প্রতিক জরিপগুলোতে তিনি শক্ত অবস্থানে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডেমোক্রেটিক রাজনীতির নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে শুধু জরিপ নয়, আলোচনায় এসেছে তার বিতর্ক মঞ্চের পারফরমেন্সও। ম্যাকিনাক পলিসি কনফারেন্সের সাম্প্রতিক বিতর্কের স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবনযাত্রার ব্যয় এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট নিয়ে তার বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিতর্কের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বক্তব্যের বিভিন্ন অংশ। সমর্থকদের ভাষায় আব্দুল সাইয়েদ এমন একজন প্রার্থী যিনি রাজনৈতিক স্লোগানের চেয়ে মানুষের বাস্তব জীবনের সমস্যার কথা বেশি বলেন। চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বের অভিজ্ঞতা তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে।
মিশিগানের কৃষ্ণাঙ্গ কমিউনিটির মধ্যেও রয়েছে তার দীর্ঘদিনের পরিচিতি। জনস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য নিয়ে তার বিভিন্ন উদ্যোগ অনেক ভোটারের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। অন্যদিকে আরব আমেরিকান, মুসলিম এবং অভিবাসী কমিউনিটির মধ্যেও বাড়ছে তার জনপ্রিয়তা। বিশেষ করে গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তার স্পষ্ট অবস্থান জাতীয় পর্যায়ে তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ডিয়ারবর্ন, হ্যাম্পটনম্যাক, ওয়ারেন এবং স্টার্লিং হাইটস সহ মিশিগানের বিভিন্ন শহরে মুসলিম ও অভিবাসী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়মিত দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আব্দুলকে নিয়ে বাড়ছে আগ্রহ। রোববার ওয়ারেন সিটির আইভানা ব্যানকুয়েট হলে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে যোগ দিবেন আব্দুল আল সাইয়েদ। আয়োজকদের মতে অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আব্দুল এল সাইয়েদকে ঘিরে আগ্রহের আরেকটি বড় কারণ তার প্রচারণার ধরন। যেখানে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন মানেই কোটি কোটি ডলারের বিজ্ঞাপন যুদ্ধ, সুপার প্যাকের অর্থ আর প্রভাবশালী স্বার্থ গোষ্ঠীর সক্রিয় ভূমিকা, সেখানে তিনি নিজেকে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এ কারণেই সমর্থকদের পাশাপাশি সমালোচকরাও তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ আব্দুল এল সাইয়েদ এখন শুধু একজন মুসলিম প্রার্থী নন, অনেকের কাছে তিনি তরুণদের আইকন, প্রগতিশীল অভিবাসী জনগোষ্ঠীর কণ্ঠস্বর এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে সোচ্চার মানুষদের প্রত্যাশার প্রতীক। নির্বাচনের ফলাফল কি হবে তার উত্তর সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, 2026 সালের মিশিগান রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন ডক্টর আব্দুল এল সাইয়েদ। আর সেই কারণেই মিশিগান থেকে শুরু হওয়া তার রাজনৈতিক যাত্রার দিকে নজর রাখছে পুরো আমেরিকা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।